হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছে আমি হাসিনা হাসান নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন উম্মে সালমা। পুরো অনুষ্ঠান জুড়েই উম্মে সালমা আমাদের সাথে থাকবেন। আজকে তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো। তো আর দেরি কেন দর্শক, আমরা চলে যাই উম্মে সালমার কাছে। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি মাশাআল্লাহ। তোমাকে খুবই প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি তোমার পরিচয়টা আমাদের দর্শকদের দাও। আমি উম্মে সালমা, মিরপুর 10 নম্বরে থাকি। আমি ওখানে 10 থেকেই আমি কাজ করি। আমার পেজের নাম হলো উমেস কিচেন। আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি। সব ধরনের খাবার আমার পেজে আছে, যেমন চাইনিজ, বাংলা খাবারও আছে, ফাস্টফুড আছে, ডেজার্ট আছে, কেক আইটেম আছে, মানে সব ধরনের ফুড আমার পেজে পাওয়া যাবে। বাহ, দারুণ দারুণ। তোমার এই খাবারের নামগুলো দর্শক শুনে আমার সত্যি চরম খিদা লেগে গিয়েছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে এই খাবারের কথাগুলো শুনে। মানে এমন কোনো খাবার নেই যে তার পেজে নেই। তো তোমার পেজে যদি তারা খাবার অর্ডার করতে চায় সেক্ষেত্রে আসলে কিভাবে যোগাযোগ করবে ওটাও জানিয়ে দাও। আমার পেজ উমেস কিচেন, ওখানে এসে আমার ইনবক্সে করলে হবে। ওখানে মোবাইল নাম্বারও তো আছে পেজে। আচ্ছা আচ্ছা, ফোন দিলেও হবে, আবার পেজে ইনবক্স করলেও হবে। আচ্ছা, আর ম্যাক্সিমাম অর্ডার যদি হয় আর মিনিমাম অর্ডার যদি হয় সেক্ষেত্রে কতদিন আগে নক করতে হবে? আমার হলো 2 দিন আগে নক করতে হয়, একটু বেশি খাবার হলে। আর যদি কম হয় তাহলে 1 দিন আগে বললেই। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা তো শুনলেনই, উমেস কিচেনে যদি আপনারা খাবার অর্ডার করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম খাবার হলে 2 দিন আগে এবং মিনিমাম হলে 1 দিন আগে, এবং সেখানে ইনবক্স করতে পারেন, মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন। ওনাদের ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যান যথাসময়ে খাবারটি পৌঁছে দেবে। এবং দর্শক আরো জানিয়ে রাখি, আমার সৌভাগ্য হয়েছে সালমা আপার খাবার খাওয়ার এবং টেস্ট করার। এত মজা, গজা তো মানে কি বলবো, আমি তো ফ্যান ওনার। আমি মাঝে মাঝে কিন্তু এই গজাটা অর্ডার করি, আর অন্যান্য খাবারও আমার টেস্ট করার সুযোগ হয়েছে। আমি বলবো খাবারের রিভিউ দেবো, জাস্ট ওয়াও। সো আর দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আচ্ছা, শুরুটা কিভাবে ছিল? আসলে শুরুটা হলো, মানে আমার রান্নাটা ছোটবেলা থেকে একটা শখের মধ্যে ছিল। এটা আমি মানে যত কিছু হোক, এটা মানে আমি যেখানে যাই সেখানে যদি কোনো রান্না দেখি সেটাও এসে করতাম। তো এইরকম আমার রান্নার প্রতি, পড়াশোনার পাশাপাশি রান্নার প্রতি আমার, শুধু রান্নাটা না, সেলাই, হ্যাঁ সেটাও তো তুমি করো, অনেক কাজ করো। হ্যাঁ সেগুলো বলো আমাদেরকে। শোপিস, টেইলারিং, হাতে সুতার কাজ, এমন কোনো কাজ নাই যে তুমি জানো না। এটা হ্যাঁ, এটা এই মানে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলি আমাকে খুব করতো। হ্যাঁ, খুবই আমার আকর্ষণ ছিল এই কাজগুলির প্রতি। তো ছোটবেলাতে আমি তখন থেকেই রান্না বান্না করতাম। তো তখন আসলে ই কমার্স ছিল না দেখে এতটা চিন্তা ভাবনা আসে নাই বিজনেস করার বা কিছু, কিন্তু এটা আমার মাথায় ছিল। আমার যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে যখন আমি হাজবেন্ডের সাথে ঢাকাতে চলে আসি, তো মানে আমার খাবার দাবার সবকিছু আমার ফ্রিজ করাই থাকতো। কোনো মেহমান আসলেও আমার খাবার দাবার বাইরে থেকে শুধু কেনা লাগতো না, মানে সেভাবে সেট করে রাখতে। আমার একদম মিষ্টিটা পর্যন্ত আমি বানাইতাম বাসায়, আর ফ্রোজেন আইটেমগুলি তো আমি ফ্রিজে করে রাখতাম। তারপরে আমার ফার্স্ট বেবিটা হলো, এই তো ওদের স্কুলে আমি খাবার দিতাম। মানে এমন কোনো কেউ নাই আমার স্কুলের, মানে গার্ডিয়ানরা, আমার মেয়ের টিচাররা, তারপর আমার পাড়া প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন না আমার খাবার খেয়ে পছন্দ না করতো, প্রশংসা না করতো, যেমন আমি। তো এইভাবেই মানে আমার চলতেছিল। তো করোনা 2020-এ সম্ভবত, মেবি 2020 সালের অগস্টে, এটা মানে আমার মানে রোজা ছিল তখন, আমার বড় মেয়ে আসছে। তো বিভিন্ন আইটেম আমি তৈরি করতেছিলাম ইফতারির জন্য। তো এটা মানে মিষ্টি বানিয়েছিলাম একটা। তো আমার মেয়ে বলে কি, ও আবার ছবি তুলে ও পেজে দিছিল। তখন ওর ভার্সিটির ম্যাডামরা বলছিল, বড় আপুরা বলছিল যে আমাদের রেসিপি দাও। তো ও আমাকে কি করলো, আবার পরের দিনে আমাকে মিষ্টি বানাতে বললো। তা আমি মিষ্টি বানাইয়া, ও ভিডিও করলো, এটা ভিডিওটা করে ও আবার ওনাদেরকে দিছে। তো এইভাবে পরের দিন আমরা খাটের মধ্যে বসে গল্প গুজব করতেছিলাম। তো আমার ছোট মেয়ে হঠাৎ করে আমাকে একটা পেজ খুলে দিল, খুলে দিল, একটা পেজও খুলে দিল। আচ্ছা আচ্ছা, তো খুলে দিছে। আমি ইউটিউব চ্যানেলটা যখন খুলছে তখন আমি বললাম যে আমার একটা শখ ছিল, তো তুমি খুলে ফেলছো,
আমার কেমন যেন মানে লাগতেছিল, যে লাগছে আমার, মানে এটা মেনটেন করতে পারবা কিনা বা এটা নিয়ে কি করবা এটা। কিন্তু যখন ছিল না তখন কিন্তু খুবই একটা হ্যাঁ, আমি এত রান্না পারি না এরকম হয় যে একটা জিনিস আমরা খুব চাই, সেটা যখন সামনে চলে আসে মানে বুঝতে পারি না যে এখন কি করব। তো আমার ওই পেজটা খোলার মানে ছোট মেয়ে পেজও খুলে দিল, ইউটিউব চ্যানেল খুলে দিল, আমি কিছু রান্না অবশ্য পেজ ইউটিউবে দিছিলাম। দেওয়ার পরে আবার যখন পেজটা খোলা হলো তখন একটু ওইটা সময় কম, কারণ এইদিকে সংসার, তারপর বাচ্চাদের খাওয়া দাওয়া, হ্যাঁ ওদের টেক কেয়ার করা, তো আমার ওই দিকটাতে একটু মানে সময়টা কম মানে হয়নি। আর তাছাড়া কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে দেখে মনটা আরো খারাপ লাগছে, কারণ ইউটিউবে দেওয়ার জন্য একটা ভিডিও করতে অনেকটা মানে অনেক সময় লাগে, বোঝা যায় না। কিন্তু ওইটা আমার যখন 20টা ভিডিও ডিলিট হয়ে গেছে তখন 20টা এটা আসলে দুঃখজনক। ড্রাইভ রাখে নাই, সেভ করে নাই, ড্রাইভে রেখেছি। আচ্ছা, কিন্তু সে সেভ করতে ভুলে গেছে, কারণ ওই পেজটা যে তো ওই খুলে দিয়েছে, ওই টেক কেয়ার করতো, ওই পেজটা দেখাশোনা করতো, দেখাশোনা করতো, মানে সবকিছু এডিটেড করেও আমাকে দিয়ে ভয়েস দিয়ে তারপরে ও ছাড়তো। তো এরকম সন্ধ্যার দিকে 5টার দিকে যখন আমার একটা অর্ডার চলে আসে তখন আমার খুব মানে টেনশন লাগতেছিল যে আমি এখন কিভাবে অর্ডার করব, কিভাবে, মাত্র পেজটা খুললো, আমি চিন্তা ভাবনা করে তো পেজটা আসলে খোলা হয়নি, হঠাৎ করে খুলে আর অন্য একটা পেজে আমার মেয়ে আবার জার কেক বের হয়েছিল, জার কেক দেখছিল, তো জার কেকটা আমাকে বলছিল অর্ডার করতে, কি কারণে হয়তো অর্ডার করা হয় না, পরে আমি ওকে বানাই ওর সামনে দিছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, পরে ওই জার কেকটাই ও পেজে দিছিল। ওইটারই অর্ডার এসেছে, মানে দেওয়ার সাথে সাথেই দেখা যায় আমার আধা ঘন্টার মধ্যে। এটা কতদিন আগে? এটা 2020 সালে হলো অক্টোবরে, মেবি অক্টোবরে, আর হলো অগস্ট বা অক্টোবর এরকমই হবে। আর এই পেজটা খোলার পরের দিনই এই অর্ডারটা আমার আসছে, মানে পেজটা খুলছে ওই দিন তো আমরা গল্প পূজা করতেছিলাম, ও বলছে খুলে ফেলছি, কেকটা পরের দিন সকালে বানায় আমি ওর হাতে দিলাম, ও পেজে ওটা আপলোড করলো, করার পরে দেখা যায় আমার আধা ঘন্টার মধ্যে ঠিক 5টার দিকে আমার অর্ডারটা আসছে, প্রথম অর্ডার। এটা তো অবশ্যই এত ভালো লাগার ছিল, আবার একটু ভয়ও ছিল, মানে প্রথম তো অর্ডারটা আসছিল একটা বিয়ে উপলক্ষে, মেয়ে দেখতে আসবে। তাহলে তো বিশাল অর্ডার, আর আমার পরিচিত ছিল, ওনারা আমার খাবার খেয়েছে এবং ওই জন্য জানে যে মানসম্মত। যে পেজটা হচ্ছে পেজে অর্ডার মানে ইয়াটা আপলোড করছে, তো উনি আমাকে ওনার মেয়ে ওই কেকটা আমাকে অর্ডার করছিল, তো ওই কেকটার অর্ডারটা আমি নিয়ে যখন মানে মানে মনে মনে ভাবতেছিলাম যে অর্ডারটা নিলাম কিভাবে কি করবো, এই সে, আমি তো এখনো ডেলিভারি ম্যান রেডি করিনি। ঠিক 5টার সময় আবার ওর মা আমাকে যে আমাকে কিছু খাবার দিতে হবে, বিশেষ করে তোমার ওই পিঠাটা তো থাকবেই সাথে, যেটা উনি আমার পিঠা খেয়েছিল, এরপর আমার মানে মেয়ে দেখতে আসবে, মানে কি কি ভালো হয় আইটেম সেটা তোমার উপরে সব আমি ছেড়ে দিলাম, তুমি আমাকে ওইভাবে করে খাবার দিবা। তো আমি আমার মন মতন করে মানে কয়টা আইটেম দিব এটা আমাকে কিছু পাঠাইলো যে এই পারো কিনা, আমি হ্যাঁ, আমি যেহেতু রান্না নিয়ে কাজ করি, আমার পেজ যেহেতু আমি খুলছি, আমি সব কিছু পারি, তো বলছি তাহলে আমাকে এগুলি করে দাও। তো এগুলি করে দিলাম, আল্লাহর রহমতে ওনারা খেয়ে খুবই পছন্দ করছে। মানে পরে আমাকে বললো যে কোন আন্টি খাবার রেডি করছে, মানে মেয়ে দেখতে আসছে, মেয়ের মানে যে হাজবেন্ড, হবু হাজবেন্ড ছিল, সে বলছে কে রেডি করছে কোন আন্টি, খাবার খুব মজা হয়েছে, আন্টিকে বলে দিও। তারপরে আমাকে ফোন দিয়ে ভাবি জানালে যে তোমার খাবারগুলি অনেক ভালো হয়েছে, অনেক মানে শুরুর গল্পটা অনেক সুন্দর ছিল, যে আমি এমন খুব কমই শুনেছি দর্শক যে পেজ খোলার সাথে সাথে অর্ডার চলে আসে এবং বড় অর্ডার, কিন্তু আমি তখন কিন্তু আমার পুঁজি টুজি আমি কিন্তু তখন কিচ্ছু নেই, পেজটা খোলা, তখন আমি মানে 1200-1300 টাকা বোধহয় বাজার করলাম, ওই আমার পুঁজি ছিল, ওইটা দিয়ে আমি শুরু করলাম। এরপরে ওনারা আমার থেকে খাবার নিল। এখন কেমন অর্ডার আসছে? এখন আলহামদুলিল্লাহ আসছে ভালোই, প্রতিদিনই থাকে অর্ডার। যেমন বৃহস্পতিবারে আমার চালের রুটি অর্ডার ছিল 50 পিস, সেই এটাও একটা ঘটনা। এই ভদ্রলোক হলো ঢাকা কোর্টে যাচ্ছিলেন, তো উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে আপনার হলো গাজীপুরে, তো এখন আমার এখানে চালের রুটি নিত, আরো ওনার মেয়ের বার্থডে খাবার নিত, তারপরে ইফতারি আইটেম গুলি নিত, অনেক নিত। তো উনি গাজীপুরে গেছে, এখন আমাকে নক দিয়েছে যে পিঠা আমি দিতে পারবো কিনা, আর আমার ডেলিভারি ম্যান আছে কিনা। আমি আমার ডেলিভারি ম্যানটা গাজীপুরে যেতে চায় না, যাবে না, এখন কি উপায়, উনি নিজে এসে নিয়ে গেছে? না, নিজেও আসে নাই, সে আমাকে বললো যে আপনি আমাকে একটু হেল্প করেন। আমি বলেন কি হেল্প করবো,
বলছে যে আপনি একটু গাজীপুরে হলো যে মানে আসলে উদ্যোক্তা হতে গেলে অনেক কিছু কাজ দিনে করতে পড়ি, হয়, হ্যাঁ, বোঝা আর যায় না। অনেক কিছু জানা যায়, অনেক কিছু শিখতেছি, মানে শেখারও কোনো শেষ নেই। তো আমি কি করলাম, উনি আমাকে বুদ্ধি দিল যে তাহলে আপনার মানে বাসে খরচ হবে, তুলে দিতে। আপনি একটু যদি মানে এই বাসগুলি কি আপনার আশেপাশে কোথাও আছে কিনা। আমি বলছি হ্যাঁ আমার 10 নম্বরে আছে। আপনার বাসা থেকে কতটুকু? আমি 20 টাকা রিক্সা ভাড়া লাগে। তো আপনি যদি একটু বাসে উঠে বক্সটা দিয়ে ওনাকে কিছু টাকা দেন, আমি আপনাকে ওই মানে টাকাটার সাথে অ্যাডজাস্ট করে দিব ওই টাকাটা। তো এটা পরে আমি 10 নম্বরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি যে কোনো বাস নাই ওখানে। পরে একজন আমাকে বললো যে বসুমতী বাস এতক্ষণ এদিকে ছিল, অনেকগুলি জ্যাম ছিল, এখন বোধহয় এখানে আর পাবেন না। তো আমি 15 মিনিটের মধ্যে দাঁড়িয়ে থেকে পরে আমি 11 নম্বরে চলে গেলাম। ওখানে আবার ওদের স্ট্যান্ড, ওখানে যেয়ে আমি ড্রাইভারের সাথে কথা বলে ড্রাইভার হাতে 100 টাকা দিয়ে আমি রুটিটা ওনার কাছে বুঝিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমার তো টেনশন যে ওটা কিভাবে পৌঁছাবে। তো আমি ফোন দেওয়ার আগে ড্রাইভার আমাকে ফোন দিছে যে আপু আমি কিন্তু গাজীপুরের কাছাকাছি চলে আসছি, ওনাকে বলেন, হ্যাঁ। ওনাকে ফোন দিলাম, ওনার ফোন নাম্বার তো বন্ধ। এখন আমার আরো টেনশন লাগছে, আমি ফোন দিচ্ছি কিন্তু আরো ফোন বন্ধ। পরে আমি ওনাকে ফোন দিলাম, উনি আমার ওখানে জজ, হ্যাঁ গাজীপুরে। তো উনি বললো যে বন্ধ থাকার তো কথা না, আমি দেখছি বিষয়টা। পরে মনে হয় উনি ম্যানেজ করে আরেকজনকে পাঠাইছে। পরে ওই ড্রাইভারকে আমি আবার 2-3 বার ফোন দিলাম যে ভাই কি অবস্থা, বলছে না আমার সাথে কথা হয়েছে। মানে যতক্ষণ না গ্রাহকের হাতে প্রোডাক্টে না যাচ্ছে ততক্ষণ টেনশন, আসলেই টেনশন। খেয়ে কিভাবে আবার আরেকটা রিভিউ এর আশা, মানে কেমন হবে বা কেমন লেগেছে। অর্ডার নিতে গেলে দেখা যায় অর্ডারটা নেওয়ার মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেক টেনশন এবং দায়িত্ব। হ্যাঁ দায়িত্ব। তারপরে কেমন হয়েছে, কেমন ছিল, মানে একবার একটা ডেলিভারি ম্যান দেখা যায় আমার খাবার ফ্রোজেন আইটেম ছিল, তো একটু আমি ঝটপট দিতে বলছিলাম, উনি দেরি করছে, ঘুরতে ডেলিভারি ম্যানটা তো এটা এরকমই একটু দেরি করছিল, যার কারণে ওই যে ফ্রোজেন আইটেম তো একটু লেগে গেছিল। তো ওই একটা আমার কমপ্লেন ওইরকম না, বলছে যে আপনার খাবারগুলি অনেক টেস্ট ছিল কিন্তু ডেলিভারি ম্যান একটু দেরি করাতে এইটা সমস্যা হয়েছে, আপনার কোনো দোষ নাই এখানে, মানে তোমার কোনো ফল্ট নেই, এটা আসলে ডেলিভারি ম্যানের। অনেক সময় আমরা দেখি অনেক পেজের ব্যবসা চলছে হঠাৎ করে বন্ধ হয়ে গেল ডেলিভারি ম্যানের কারণে। কারণ ডেলিভারি ম্যানরা ওই বিশেষ করে কেকের ক্ষেত্রে কেকটা নষ্ট করে দেয়, এটা কিন্তু অনেক তার একটা আনন্দ ঘন মুহূর্তেই তো অর্ডার দেয় মানুষ, একটা জন্মদিন অথবা বিয়ে। তো সেক্ষেত্রে আসলে ডেলিভারি ম্যান অনেক ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তো তোমার এই মানে এত কাজ, এত সবকিছুর মধ্যে নিজেকে কিভাবে মেনটেন করছো? মাশাআল্লাহ, দেখতে তো চমৎকার লাগছে। আসলে আমরা উদ্যোক্তা, আমাদের আসলে সবকিছু মেনটেন করতে হয়। যেহেতু আমি একটা পেজ খুলছি, পেজ চালাচ্ছি, আমি কাজ করছি খাবার নিয়ে, আমার সবকিছু মেনটেন করতে হবে, আমার সংসার মেনটেন করতে হবে, আমার বাচ্চাদের মেনটেন করতে হবে, নিজেকেও মেনটেন। আর আমি ছোটবেলা থেকে সব কাজের পাশাপাশি নিজেকে একটু পরিপাটি রাখাটা মানে পছন্দ করতাম সেই ছোটবেলা থেকে। তো আসলে সবকিছু এভাবেই মেনটেন করে রাখি আর কি। না মাশাআল্লাহ, এইভাবেই রাখা উচিত। এবং আমি সুস্থ না থাকলে আমার পরিবার কিভাবে সুস্থ থাকবে? এজন্য নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখতে হবে। তো তোমার এই পেজটাকে এবং তোমার নিজেকে আগামী 5 বছর পর কোথায় দেখতে চাচ্ছ? আসলে এখন তো অফলাইনে চলতেছে, অনলাইনেও চলতেছে। আমি চাচ্ছি যে আমার যেন একটা ব্র্যান্ড হয়, হ্যাঁ আমার যেন একটা ব্র্যান্ড হয়। আর আমার মেয়েরাও, কারণ আমার 3 মেয়ের জন্যই আমি এত দূরে আসা, ওদের ইন্সপিরেশনে আমি এত দূরে আসা। ওরা আমার ছোট মেয়েটা পেজ খুলে দেওয়ার পর থেকে ওই আমার পেজটা দেখাশোনা করতেছে, ওই পেজে সবকিছু ইয়ে করতেছে। এবং ও এটা মাঝে মাঝে বলে, আমার মেজো মেয়েটা বেশি একটু আমি শেপ দেখে আমাকে বেশি ও ইয়ে করে, বলে যে আম্মু তুমি যখন এই শেপের পোশাকটা পরো না তখন আমার মানে গর্বে বুকটা ভরে যায়, আমার এত ভালো লাগে। তো তোমার খাবার এত মজা, খাবার রান্না করতে গেলে এই যে আম্মুর হাতে ছোঁয়া, শেফের হাতে ছোঁয়া লাগছে, এই জন্য খাবারটা এত মজা। বলছি তো যে শেফের একটু ছোঁয়া লাগলে খাবার, মানে ওর এই কথাগুলো অনেক অনুপ্রেরণা দেয়। হ্যাঁ সেটাই। তো আমাকে এরকম সবসময় বলে যে আম্মু তুমি তোমার খাবারগুলি তুমি একটা মানে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো না, তুমি কেন এই তোমার এত মজা খাবারগুলি তুমি কেন একটা আস্তে আস্তে হবে, আস্তে আস্তে যেহেতু শুরু করছি, আস্তে আস্তে আগে যাচ্ছে সামনে, তো এটাও হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। না, অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তুমি যা চেয়েছো তাই পেয়েছো। ইনশাআল্লাহ আরো যা সামনে চাচ্ছ, ভালো কাজের সাথে সবসময় আমরা আছি এবং থাকবো, আমাদের শুভকামনাও থাকবে। তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে? আপনাকে অনেক ধন্যবাদ আপু, আর ধন্যবাদ জানাবো আমি 21শে সংবাদকে, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য উনি করেছেন ওনারা, তো সেজন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর খুবই ভালো লাগে, কারণ আপনার প্রোগ্রামগুলি তো আমার খুবই ভালো লাগে। আপনি যখন আমাকে ইনভাইট করেন তখন তো আমি একদম আনন্দে চলে আসি। না, অবশ্যই আমাদের বন্ডিংটা অনেক ভালো। দর্শক, আমরা যেখানে দেখা হয় আসলে মানে পজিটিভ একটা এনার্জি পাই আমরা দুইজন যখনই আমাদের দেখা হয় একসাথে। তো আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। খুব বেশি ভালো থাকবা। আপনিও ভালো থাকবেন আপু। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারাও খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, অথবা মোবাইলে কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।